পৃথিবীর দুই প্রান্তে রাত নামলেও বেজিং আর ওয়াশিংটনে আলোর ইন্টেন্সিটি আলাদা, কিন্তু উদ্বেগ একই রকম। বেজিংয়ের আকাশে ভেসে থাকা কুয়াশা মাখা লাল আলো যেন ফিসফিস করে বলছে একটা সময় শেষ হয়ে যাচ্ছে, আরেকটা সময় শুরু হচ্ছে। আর হাজার মাইল দূরে হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে অসংখ্য স্ক্রিন জ্বলজ্বল করছে। সামরিক নৌপথ, চিপ কারখানার মানচিত্র, IMF এর ডাটা, সাপ্লাই চেনের সংকট, তাইওয়ানের স্টেট। দুই রাজধানী, এক পৃথিবী, দুই দর্শন। এ লড়াই শুধু প্রযুক্তি বা অর্থনীতি নয়, এটি আধিপত্য আর বেঁচে থাকার প্রশ্ন। 2024-25 পৃথিবী দাঁড়িয়ে আছে এক নতুন ঠান্ডা যুদ্ধের সীমানায়, যেখানে বন্দুক তুলনামূলকভাবে নীরব, কিন্তু সংঘাত আরও গভীর, আরও সংঘটিত। একদিকে চীন, যে দেশটি গত 4 দশকে দারিদ্র্য থেকে উঠে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হয়েছে। মাঝে মাঝে তারা কিন্তু 1 নম্বরেও চলে যায়, কারণ মনে রাখতে হবে তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে অনেক সময় পেছনে ফেলে দেয়। সস্তা শ্রম থেকে প্রযুক্তির শীর্ষে পৌঁছেছে, মাইক্রোচিপ থেকে হাই স্পিড রেল, সব জায়গায় নতুন মানদণ্ড গড়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র যে চেষ্টা করছে তার শতাব্দী জুড়ে স্থাপত্য আধিপত্য ধরে রাখতে। সেই পুরনো পিরামিড মডেল, যেখানে গ্লোবাল নর্থ শাসন করে আর গ্লোবাল সাউথ সরবরাহ দেয়। এটা শুধু সংঘাত নয়, এটা অর্থনীতি আর প্রযুক্তির নতুন মহাযুদ্ধ। এটা গ্লোবাল নর্থ বনাম গ্লোবাল সাউথের সর্বশেষ চ্যাপ্টার। এটা এমন এক সংগ্রাম যেখানে আমেরিকা তার নেতৃত্ব বাঁচানোর সঙ্গে সঙ্গে চীনকে উঠে দাঁড়াতে বাধা দিতে চায়। যুদ্ধে নেই, তবু যুদ্ধের মতোই উত্তেজনা। মিসাইল নীরব, কিন্তু প্রতিটি চিপ, প্রতিটি বাণিজ্য চুক্তি, প্রতিটি নৌপথ যেন নতুন একটি যুদ্ধক্ষেত্র। আর এই অদৃশ্য যুদ্ধের মাঝে শুরু হয় আসল গল্প, কিভাবে এক সময়কার অর্থনৈতিক অংশীদাররা ধীরে ধীরে বৈরিতায় রূপ নিল। কেন যুক্তরাষ্ট্র বারবার বলে চীন আমাদের জন্য এবং চীন সবার জন্য হুমকি, অথচ অনেক তথ্যই দেখায় ভিন্ন বাস্তবতা। আপনি যদি একটু খেয়াল করবেন, আপনি যদি নিউজগুলো সার্চ করবেন, আপনি যদি একটু ইতিহাসটা ঘাটবেন, তাহলে আপনি দেখতে পারবেন কেন আজ পৃথিবী ভবিষ্যৎ সত্যি এই দুই পরাশক্তির মুঠোয় বন্দী হয়ে আছে। এই গল্প অর্থনীতি, সামরিক কৌশল, প্রযুক্তি, শ্রমবাজার, গণমাধ্যম ও ভূ রাজনীতির এক জটিল উত্তেজনাপূর্ণ বাস্তব উপাখ্যান। খবর সংযোগের বিহাইন্ড দ্য সিনে আজ আমরা আলোচনায় যাচ্ছি পরমাণু শক্তিধর দুই দেশের ভেতরে গভীর সমস্যা, সংকট ও অন্তর্দ্বন্দ্ব নিয়ে। তাহলে চলুন প্রথমে ঘুরে আসি আমেরিকার অভ্যন্তরীণ বাস্তবতা, তারপর চলবো চীনের উত্থান ও অন্তর্গত চাপে। শুরু করা যাক। আমাদের ভিডিওগুলো আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান প্লিজ। একসময় চীন ছিল আমেরিকার সবচেয়ে লাভজনক কারখানা। 1980 আর 90-এর দশকে পশ্চিমা বহুজাতিক কোম্পানিগুলো দৌড়ে ঢুকেছিল চীনের বাজারে। কারখানার দরজা সবসময় খোলা ছিল, শ্রমিকদের লম্বা লাইন আর ঘন্টার মজুরি ছিল $1-এরও নিচে। এটা ভাবা যায় কত কম ছিল। ওয়াশিংটনের করিডোরে তখন কেউ চীনকে হুমকি বলেনি, কারণ সস্তা শ্রমের প্রতিটি ঘামবিন্দু পশ্চিমা কোম্পানিগুলোর লাভ বাড়িয়ে যাচ্ছিল। অ্যাপেলের প্রতিটি আইফোনে, আইপ্যাডে চীনা শ্রমিকেরা অবদানে অ্যাপেল হয়ে উঠেছিল $1 ট্রিলিয়ন এক জায়েন্ট। অর্থনীতিবিদদের হিসাব বলছে চীনা শ্রমিকদের যদি মার্কিন হারে বেতন দিতে হতো, 2011 সালে প্রতিটি আইপ্যাডে $572 বেশি খরচ লাগতো। ক্যান ইউ ইমাজিন দ্যাট? এটা কি আপনি ভাবতে পারেন? এই ব্যবস্থাকে বলা হয় কেন্দ্র প্রান্ত অর্থনীতি, মানে ধনী দেশগুলো নেয় সস্তা শ্রম ও কাঁচামাল, আর গরিব দেশগুলো ফেরত পায় কম দামে বিক্রি করা পণ্য। কিন্তু কিছু একটা বদলে যাচ্ছিল, যেটা আমরা সাদা চোখে দেখতে পারছিলাম না। পর্দার আড়ালে কিছু একটা হচ্ছিল। 2005 সালে চীনে
ঘন্টাপ্রতি শ্রমমূল্য ছিল ভারতের চেয়েও কম, $1 নিচে। আজ তা $8 উপরে উঠে গেছে। ভারতে এখনও গড়ে মাত্র $2। সারা এশিয়ায় উন্নয়নশীল দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি মজুরি এখন চীনে। প্রশ্নটা হচ্ছে কেন? নাম্বার 1, চীনের শ্রমবাজার পূর্ণতা পেয়েছে, অনেক শ্রমিক কৃষি থেকে শিল্পে চলে এসেছে, দর কষাকষির ক্ষমতা বেড়ে গিয়েছে। নাম্বার 2, রাষ্ট্রীয় হস্তক্ষেপ বেড়েছে স্বাস্থ্য, আবাসন, সামাজিক নিরাপত্তায়। নাম্বার 3, রাষ্ট্র নিজের শিল্পকে শক্তিশালী করেছে, বিদ্যুৎ, রেল, প্রযুক্তি, অবকাঠামোতে আক্রমণাত্মক বিনিয়োগ বেড়েছে। চীনা শ্রমিকেরা এখন আর 90-এর সেই সস্তা শ্রম নয়, তারা শক্তিশালী, সংগঠিত, দাবি তোলার ক্ষমতা রাখে। এটা শ্রমিকদের জয়ের গল্প, কিন্তু পশ্চিমা পুঁজির জন্য এটি একটি দুঃস্বপ্ন, কারণ সস্তা শ্রম ছাড়া গ্লোবাল নর্থের মডেল একেবারে চলে না। চীনের শ্রম ও পণ্যের দাম বাড়ায় বৈষম্যমূলক বাণিজ্যের গোপন খেলা ভেঙে যেতে শুরু করে। গ্লোবাল সাউথের সস্তা সম্পদের ওপর নির্ভরশীলতা একেবারে কমে যায়। চীনা পণ্য এখন আর বিশ্ববাজারে একটি সস্তা নয়। রেনমিনবির মানও বহু বছর ধরে চীনা উচ্চ পর্যায়ে ধরে রেখেছিল, IMF পর্যন্ত যা স্বীকার করেছে। এখন পশ্চিমা পুঁজির সামনে 3টি পথ। নাম্বার 1, উৎপাদন বাংলাদেশ, ভিয়েতনামে সরানো, কিন্তু এতে সাপ্লাই চেন এলোমেলো হয়ে যেতে পারে, দক্ষ শ্রমিক মেলে না আর সময় লাগে। নাম্বার 2, চীনের মজুরি কমাতে চাপ দেওয়া, কিন্তু সেটা তারা অভ্যন্তরীণভাবে আর করতে পারবে না। নাম্বার 3, চীনের সরকারকে দুর্বল করা, রাজনৈতিক চাপ, বাণিজ্য যুদ্ধ, প্রযুক্তি নিষেধাজ্ঞা, সামরিক হুমকি। ওয়াশিংটন বেছে নিয়েছে এই তৃতীয় পথটি। এই শতকের অস্ত্র আর ট্যাঙ্ক, মিসাইল নয়, এই শতকের অস্ত্র হলো মাইক্রোচিপ, কৃত্রিম বুদ্ধিমত্তা, হাই স্পিড রেল, রিসাইক্লিং জ্বালানি, বৈদ্যুতিক গাড়ি, বাণিজ্যিক বিমান, মেডিকেল টেক, সেমিকন্ডাক্টর, ফাউন্ডিং। আর এই খাতগুলো প্রতিটিতে চীন আজ বিশ্ব নেতা বা শীর্ষ প্রতিদ্বন্দ্বী। চীনের মাথাপিছু আয় পশ্চিমার চেয়ে কম, কিন্তু প্রযুক্তির দৌড়ে চীন অনেক ক্ষেত্রে আমেরিকার পাশে এসে দাঁড়িয়েছে। এটাই পশ্চিমা আধিপত্যকে আতঙ্কিত করছে। পশ্চিম চায় প্রযুক্তি হোক একচেটিয়া, বিশ্ব যেন সস্তা কাঁচামাল দিয়ে তাদের দামি প্রযুক্তি কিনতে বাধ্য থাকে। কিন্তু চীন কি ভাবছে? চীন এই সমীকরণকে ভেঙে দিয়েছে, গ্লোবাল সাউথকে দিয়েছে বিকল্প বাজার। এটা শুধু বাণিজ্য নয়, এটা ক্ষমতার সরাসরি লড়াই। চীন নিজেকে সামরিক হুমকি হিসেবে তুলে ধরছে, এটা যুক্তরাষ্ট্রে প্রচার। বাস্তব চিত্র কি? বাস্তব চিত্র দর্শক আপনারা ভালো করে জানেন। বাস্তব চিত্র হচ্ছে সম্পূর্ণ উল্টো। 2025 সালে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় 3 গুণ বেশি ছিল, যেখানে চীনের সামরিক ব্যয় ছিল $249 বিলিয়ন মার্কিন ডলার, আর যুক্তরাষ্ট্রের সামরিক বাজেট ছিল $850 বিলিয়ন মার্কিন ডলার। পার্থক্যটা আপনি নিজেই দেখতে পারলেন। চীনের পারমাণবিক অস্ত্র মার্কিন অস্ত্রের মাত্র 8 ভাগের 1 ভাগ। গত 40 বছরে চীন কোনো যুদ্ধ শুরু করেনি বা যুদ্ধে জড়ায়নি। একই সময় যুক্তরাষ্ট্র 12টির বেশি দেশে সংঘর্ষে জড়িয়ে পড়েছে, সে চাক বা না চাক। চীনের বিদেশি সামরিক ঘাঁটি মাত্র একটি, তা হচ্ছে আফ্রিকার জিবুতিতে। যুক্তরাষ্ট্রের ঘাঁটি 80টিরও বেশি দেশ জুড়ে শত শত রয়েছে। তার মধ্যে জাপান, দক্ষিণ কোরিয়া, গুয়াম সবই চীনের চারপাশে। আর এসব জায়গায় কে? মার্কিন যুক্তরাষ্ট্র ঘাঁটি করে রেখেছে। তার মানে উস্কানি কে দিচ্ছে? বারবার যে মার্কিন যুক্তরাষ্ট্র বলে চীন তাদের জন্য হুমকি, গ্লোবালের জন্য হুমকি। আসলে হুমকিটা কে দর্শক আপনারা ভালো করে জানেন, সেটা কমেন্টে জানান। তাই প্রশ্নটা বাস্তব নয়, চীন কি যুদ্ধ চায়? প্রশ্নটা হলো ওয়াশিংটন কেন চীনের বিরুদ্ধে যুদ্ধের ভিত্তি তৈরি করছে। যুক্তরাষ্ট্র নতুন সামরিক জোট বাড়িয়েছে। চীনের প্রযুক্তি আটকাতে যুক্তরাষ্ট্র এখন মিত্র দেশগুলোকেও বাধ্য করছে। জাপান, দক্ষিণ কোরিয়া, নেদারল্যান্ড সবাইকে চিপ রপ্তানিতে নিষেধাজ্ঞায় টেনে নিচ্ছে। তাইওয়ানকে অস্ত্র বিক্রি এখন সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। তাইওয়ানকে ডিফ্যাক্টো মিত্র হিসেবে আচরণ করছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প বাইডেন উভয় প্রশাসনই সেখানে সামরিক উপস্থিতি বাড়িয়েছে। এখন ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে একই কাজ করে চলেছে। দক্ষিণ চীন সাগরে আমেরিকান ডেস্ট্রয়ার টহল দ্বিগুণ হয়েছে। জাপানও এখন প্রথমবারের মতো দূরপাল্লার মিসাইল মোতায়েন করছে।
চীন নিজে বলছে আমরা যুদ্ধ চাই না। বেজিং বলছে তাদের শিল্পকে ধ্বংস করা, অর্থনীতিকে অস্থির করা এবং তাদের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করতে যুক্তরাষ্ট্র পরিকল্পিতভাবে উত্তেজনা বাড়াচ্ছে। ব্যবসা, প্রযুক্তি, সামরিক 3 দিক থেকে চীনকে কোণঠাসা করার একটি অপচেষ্টা হচ্ছে। এ লড়াই তেল, ভূমি, মিসাইলের নয়, এটি ভবিষ্যতের নিয়ন্ত্রণের লড়াই। চীন এখন গ্লোবাল সাউথকে বলছে তোমাদের উন্নয়ন চীনের মতো হতে পারে, পশ্চিমের উপর নির্ভর না করেও। এটাই পশ্চিমা সাম্রাজ্যবাদী কাঠামোর সবচেয়ে বড় চ্যালেঞ্জ, সবচেয়ে বড় ধাক্কা। এটা শুধু চীনের উত্থান না, এটি সেই পুরনো বিশ্ব ব্যবস্থার পতনের আগাম বার্তা। আর তাই যুক্তরাষ্ট্র চীনকে থামাতে মরিয়া কূটনীতি, নিষেধাজ্ঞা, সামরিক চাপ, তথ্যযুদ্ধ, মিডিয়া প্রচারণা সবই চলছে সমান্তরাল লাইনে। যেভাবে হোক তাদের চেষ্টা চীনকে থামাতে হবে। উই মাস্ট স্টপ চীন। এটা হচ্ছে পশ্চিমা, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্রদের কথা। আপনাদের মতো আমারও প্রশ্ন জাগে, এই ব্যবস্থার শেষ কোথায়? চীন ও যুক্তরাষ্ট্রকে সত্যি ধীরে ধীরে যুদ্ধের পথে হাঁটছে? ইতিহাস আমাদের এক কঠিন সত্য শোনায়, বিশ্বশক্তি যখন দুর্বল হয় তখনই তারা সবচেয়ে বেশি আগ্রাসী হয়ে ওঠে। আর নতুন শক্তি উঠে আসে নীরবে, ধীরে, আত্মবিশ্বাসে, দৃঢ় পায়। আজকে চীন যুক্তরাষ্ট্র সম্পর্ক ঠিক সেই সংবেদনশীল ক্রসরোডে দাঁড়িয়ে রয়েছে। একদিকে আমেরিকা অর্জিত আধিপত্য রক্ষায় মরিয়ার চেষ্টা, আর অন্যদিকে চীনের স্বশাসিত বিকল্প উন্নয়ন পথ নির্মাণের অদম্য গতি। এ লড়াই বুলেটের নয়, কিন্তু এ লড়াই অনিবার্যভাবে বদলে দেবে ভবিষ্যতের অর্থনীতি, প্রযুক্তি, শক্তির মানচিত্র। বিশ্ব ঠিক কোন পথে যাবে তার উত্তর লুকিয়ে আছে এই দুই শক্তির প্রতিটি সিদ্ধান্তে। খবর সংযোগের বিহাইন্ড দ্য সিন আয়োজনটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভিডিওগুলো লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর অবশ্যই খবর সংযোগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমি কাজল হায়দার আজ এখানেই বিদায় নিচ্ছি, তবে কথা দিচ্ছি আগামীকাল একই সময়ে একই চ্যানেলে আবারও হাজির হব ইনশাআল্লাহ। টপিক থাকবে নতুন, দৃষ্টিভঙ্গি থাকবে আরও গভীর। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।